এটি নিউজের নতুন আয়োজন ফারফেশ ভোটের রাজনীতিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আছি আমি সাজেদা সুইটি। আমাদের আজকের অতিথি মতিউর রহমান চৌধুরী। তিনি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক হিসেবে আছেন, তবে আমরা তাকে জানি যে সিনিয়র সাংবাদিক হিসেবে, যিনি আমাদের অন্তত সাংবাদিক মহলে একজন অভিভাবক হিসেবে আমরা তাকে গণ্য করি। কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার স্বাধীন বাংলাদেশ, যেহেতু আপনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের সবকটা ভোট আপনি দেখেছেন, নির্বাচন আপনি দেখেছেন, সেই অভিজ্ঞতা থেকে যদি আপনি তুলনা করতে যান, তাহলে এবারের যে ভোটের প্রচারণা দেখে আপনার কেমন প্রত্যাশা জন্মাচ্ছে? ভোটটা কেমন হবে? আমার মনে হয় অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এবারের নির্বাচনটা একটা অন্যরকম মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফে যেসব কথাবার্তা বলা হয়েছে এ পর্যন্ত, তাতে অনেকেই আশাবাদী যে ভালো নির্বাচন হবে। অনেকে আবার মনে করেন যে নির্বাচন ভালো নাও হতে পারে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন ততটা স্বাধীন নয় যতটা আমরা ভেবেছিলাম। তারা এখনও ডিকটেশনে চলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, তাতে আমার মনে হয় এখন পর্যন্ত ভোটের দিন কী হবে জানি না। আমরা যখন কথা বলছি আগে, এই মুহূর্তে এ পর্যন্ত পরিবেশ খারাপ না, ভালোই। আমার মনে হয় যে না, এটা হয়তো এরকম যদি চলতে থাকে তাহলে এটা ভালো নির্বাচন হয়তো বা হয়ে যেতে পারে। আচ্ছা, এমনিতে যে গণভোটের কথা বলা হচ্ছে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার করে বলছেন যেটা শতাব্দী ধরে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামী রাজনীতি কিভাবে পরিচালিত হবে, সেটি নির্ধারণ করবে এবারে গণভোট। আপনি গণভোট এবং নির্বাচন এই প্রত্যাশার ব্যাপারে কেমন রাখছেন? যে সাধারণ ভোটাররা গণভোটটা এই সময়টার মধ্যে কতটুকু বুঝেছে, বা গণভোটের সত্যিকারের ফলাফল আমাদের জন্য কতটুকু সুফল বয়ে আনবে? গণভোট সম্পর্কে মানুষের কৌতূহল আছে, কিন্তু মানুষ জানতেই পারে না যে আসলে জিনিসটা কি, কোথায় হা দিতে হবে, কোথায় না দিতে হবে, আদৌ দিতে হবে কিনা, কি দিতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলো শেষ দিকে এসে প্রচারণায় নেমেছে। আমার কেন যেহেতু দুই দল, যেহেতু বেশি দল না, মানে বিশেষ করে প্রধান দুইটি দল, এই তারা তো মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে হা ভোটে দেবেন। তো জনগণ কীভাবে নেবে সেটার উপর নির্ভর করে, কারণ এত সময় নিয়ে সে একটা ভোট দেবে, তারপরে আবার আরেকটাতে। এটা তো আগে নতুন বাংলাদেশের, এর আগে তো কখনো হয়নি। কারণ যে কারণে হয়তো বা একটু জটিলতা হইতে পারে, ভোটের সময় বেশি লাগতে পারে, একটা নতুন সংকটও তৈরি হতে পারে। কারণ এটা নিয়ে দুই রকমের, যেটা শোনা যাচ্ছে যে কিতে ওই গণভোটের একরকম, আবার সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের জন্য এই দুইটার একটা সংঘাত আছে। এই সংঘাতের কারণে সময় অনেকখানি বেশি লাগবে এবং নির্বাচনের পরিবেশটা নির্বাচন বিলম্বিত হতে পারে। অনেক ভোটার হয়তো ভোট নাও দিতে পারেন। আর এই সরকার তো গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছে, সে ব্যাপারে আপনার কি মতামত? সরকার এটা পারে কিনা, বা এটা আমাদের জন্য পজিটিভ কিনা? না, সরকার পারে হয়তো, কিন্তু সরকারি কর্মচারীরা পারেন না আর কি। সরকার বলতে এখানে অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকার, তারা বলছেন যে তারা দলের সরকার না, যদিও এর আগে দলের সরকার ছিল। তো তারা বলছেন একরকম, তারা বলছেন যে যেহেতু দলীয় সরকার না, সেই জন্য হয়। তারা অনেকে তাদের সময়টিতে সংস্কারের ব্যাপারগুলো এখানে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, এটা বলছেন তারা, কিন্তু তারা বলছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট যখন ব্রেক্সিটের ব্যাপারে একটা গণভোট দিল, তখন কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন ক্যামেরুন। তো ক্যামেরুন কিন্তু হেরে গেলেন, কিন্তু তার সাথে সাথে তিনি পদত্যাগ করলেন, অর্থাৎ গণভোটে হেরে গেলেন। তো এখানে এটাতে হয়, কিন্তু এটা একটা হাস্যকর একটা সিদ্ধান্ত ছিল সরকারি কর্মচারীদের ব্যাপারে। তারা সবসময় বললেন যে সরকারি কর্মচারীরা তারা এই ক্যাম্পেইন করতে পারবেন। এই কয়েকদিনের মাথায় তারা বললেন যে না, তারা করতে পারেন না। এই যে নির্বাচন কমিশনের সাথে যে সংঘাত বা কোঅর্ডিনেশনের অভাব, অথবা সরকার যেটা চাপিয়ে দিলেন, এইটা নিয়ে একটা বিতর্ক আছে এবং এটা হওয়া উচিত ছিল না। আসলে সরকারের তরফে একটু বেশি অধিক মাত্রায় উৎসাহ দেখানোর কারণে নির্বাচন কমিশন এখানে অসহায় ছিল। শেষ মুহূর্তে অবশ্য নির্বাচন কমিশন ঘুরে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে না, সরকারি কর্মচারীরা আর করতে পারবেন না, কিন্তু যা হবার তো হয়েই গেছে। আচ্ছা, এই নির্বাচনে গণমাধ্যম যেভাবে কাজ করছে, নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণার নিউজ কভার বলি বা সবকিছু মিলে, সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? আমরা কি ঠিক দিকে আছি, নাকি ঠিক দিকে যাচ্ছি কিনা? কিংবা এই যে নির্বাচন যখন কভার করবেন নিউজ রুমে বসে বা ফিল্ডে গিয়ে, সে ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা, তাও একটু বলেন। গণমাধ্যমে এক ধরনের আতঙ্কে আছে, এটা স্বীকার করতেই হবে। এটা স্বীকার না করলে বাস্তব অবস্থাকে আমরা অস্বীকার করব। বাস্তব অবস্থা হচ্ছে যে কিসের? হ্যাঁ, কিন্তু আতঙ্কটা হচ্ছে এইরকম যে একটা মব কালচার, মব ভায়োলেন্স, যেটাকে বলা হয়।
তো সেটা সেই পরিস্থিতিতে আমরা কিছুদিন আগেও লক্ষ্য করলাম। এবং নির্বাচনের পরিবেশ যদি নষ্ট হয়ে যায় এই সমস্ত ভায়োলেন্সের কারণে, তাহলে তো বিপদ হবে আমাদের জন্য। আর এই নির্বাচনটা বাংলাদেশের জন্য, তিনি তো শতাব্দীর কথা বলছেন, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে যদি এই নির্বাচনটা সঠিকভাবে না হয়। কারণ এই নির্বাচনের জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ। লড়াই করেছে বাংলাদেশের মানুষ একটা নির্বাচন পাওয়ার জন্য। গত 17 বছর যাবত একটানা লড়াই হয়েছে, সরকারের পতন হয়েছে, কিন্তু এই নির্বাচনটা যদি না হয় তাহলে নির্বাচন বিরোধী শক্তি যারা বা নির্বাচন যারা চায় না তারা হয়তো উৎসাহিত হবে, বাংলাদেশের সংকট বাড়বে। আর এখানে ব্যবসায়ী বলেন বা আন্তর্জাতিক সম্প্রদায় বলেন, রাজনৈতিক নেতারা বলেন, এমনকি সেনাবাহিনী বলেন, তারাও কিন্তু নির্বাচন চাচ্ছেন, নির্বাচন সবাই চাচ্ছেন। কিন্তু এই নির্বাচনটা ভালো করার জন্য যেটা গণমাধ্যমের কথা বলছেন, গণমাধ্যমের দায়িত্ব অনেকখানি বেশি। কারণ গণমাধ্যম সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করে তাহলে হয়তো আমরা জানতেই পারবো না কোথায় কি ঘটেছে। তো নির্বাচনের আমাদের তো সবই পরিবর্তন হয়েছে, কিন্তু অভ্যাস তো পরিবর্তন হয় নাই। আমরা কি সব ভুলে গেছি? হ্যাঁ, আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন, আসলে কি আওয়ামী লীগ বিহীন তাদের ভোটাররা যারা আছেন তারা তো ফ্যাক্টর এখানে, সেটা আপনি কতটুকু গুরুত্ব দিয়ে দেখছেন ফ্যাক্টর হিসেবে? ঠিক আছে, বাংলাদেশে তো মানে এইটা নতুন সংকট বলতে পারেন, যেটা যা দেখছি এক দল থাকে আর এক দল থাকে না। তো এটা এবারেরটা হচ্ছে একটা ভিন্ন পরিস্থিতি, সরকার নাই, সাথে সাথে আওয়ামী লীগও নাই। এটা এরকম অবস্থা তো আগে ছিল না কখনো। তো সেই কারণে এই মুহূর্তে যখন যেটা বলছেন আওয়ামী লীগ বিহীন নির্বাচন, আওয়ামী লীগ থাকলে ভালো হতো, কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা তো আছেন, তারা কি করবেন, তারা তাদের প্রতি নির্দেশ কি দিচ্ছে দল সেটা আমরা জানি না। তবে আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যেটা হওয়ার সেটা হবে, কিন্তু আওয়ামী লীগ থাকলে হয়তো ভালো হতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগকে আনা বা রাখা, এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, পরিস্থিতিটা তো অন্যরকম। এটা সামনের নির্বাচনে হয়তো এই পরিস্থিতি পাল্টে যাবে, কিন্তু এই মুহূর্তে এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচন করতে হবে। তবে এই ভোটারদেরকে তো টানার ব্যাপারে নিশ্চয়ই দলগুলোরও একটা চেষ্টা আছে, কারণ এখানে যদি এটা সত্যিকার অর্থে তাদেরকে ফ্যাক্টর হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ বা জামায়াত তারা কৌশল নিচ্ছে কিনা, বা আপনি কথাবার্তার মধ্যে কিছু টের পাচ্ছেন কিনা যে এই ভোটারদেরকে তারা একটুখানি কাছে টানতে চাচ্ছে? দুই রকম পরিস্থিতি। একদল আওয়ামী লীগের যারা আছে স্থানীয়ভাবে নির্ভর করে অনেকখানি, স্থানীয় ক্যান্ডিডেট তিনি কাকে, হয় জামাত অথবা বিএনপি, তারা কিভাবে তাদেরকে নিতে পারবেন। দলীয়ভাবে তো কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই, এটা একরকম স্থানীয়ভাবে। কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ যে দলগতভাবে বলবে যে না আমরা ভোট কেন্দ্রে যাব না, আবার ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্তও আছে, মানে সিদ্ধান্ত না, এরকম একটা চিন্তাভাবনাও আছে, যাতে দেখানো যায় নির্বাচন এর মানে পার্টিসিপেশনটা কম হয়েছে। 50-এর নিচে যদি হয় একরকম পরিস্থিতি, 50-এর উপরে হলে অন্যরকম পরিস্থিতি। সেই কারণে আমার মনে হয় এরা সবাই যেটা বলতে চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগের ভোটটা কিন্তু টার্নিং পয়েন্ট হইতে পারে নির্বাচনে অনেক কেন্দ্রে। কারণ 20% যদি আমরা ধরি আওয়ামী লীগের ভোট আছে, তাহলে নির্বাচন কিন্তু অনেকখানি মানে নির্ভর করবে, বা ক্যান্ডিডেটরা নির্ভর করবে যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যায়, কীভাবে যায়। এই ভোট টানার জন্য দুই দলই চেষ্টা করছেন, তেমন সেটা শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা আমি এই মুহূর্তে স্পষ্ট না, তা আমার মনে হয় কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। এইদিকে প্রার্থীরা কিন্তু এই ধরনের অভিযোগ করছে দলগুলো থেকে যে আওয়ামী লীগ ভোট বানচালের চেষ্টা করবে। একদিকে ভোট বানচালের চেষ্টা করবে এমন অভিযোগ যখন থাকে, তার মধ্যে আবার ভোটারদেরকে কাউন্ট করার যে আবার টেনে আনার যে একটা চেষ্টা, এটা স্ববিরোধিতা হয়ে গেল কিনা? না, ভোট বানচালের আমি এই মুহূর্তে পর্যন্ত কোনো, যখন কথা বলছি আপনার সঙ্গে, আমি দেখিনি। আর এইরকম নির্বাচনে এরকম অস্বস্তি থাকেই, এটা সবসময় আমার মনে হয় না দৃশ্যমান কিছুই। তো সেই কারণে এটা নিয়ে আমার মনে হয় খুব একটা দুশ্চিন্তার কিছুই নেই। আর বানচাল তো নানা কারণে হতে পারে, সেটা হইতে পারে। সেটা যে শুধুমাত্র আওয়ামী লীগই করবে না, কে করবে এটা জানা যায়। অনেক শক্তি আছে যারা নির্বাচন চায় না। হ্যাঁ, সেটাই। আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে, সেসব জানবো বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা বিরতির পরে আবার ফিরছি আপনাদের পছন্দের ভোটের রাজনীতি অনুষ্ঠানে।
বিরতির পর আবার ফিরে এলাম ভোটের রাজনীতি অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি মতিউর রহমান চৌধুরীর সাথে। তিনি সিনিয়র সাংবাদিক এবং আমরা সবাই তার সাথে পরিচিত একজন নির্ভীক মানুষ হিসেবে। আচ্ছা, যদি আমরা এখন এই যে দলগুলোর প্রচারণার যে কথাবার্তা, পাল্টাপাল্টি অভিযোগ, একে অন্যকে আঘাত করা বা নিজেদেরকে বেটার বলে পরিচিত করার যে একটা চেষ্টা দেখি, এর মধ্যে কিন্তু কর্মজীবী নারী ইস্যুতে জামায়াতকে একটু বেকায়দায় দেখা যাচ্ছে। তাদের যে কথাবার্তা, সেগুলো আসলে নারীদেরকে তারা কতটা আস্থায় নিতে পারছেন, এটা কিন্তু একটা বিশাল একটা আলোচনা দেখা দিয়েছে। এক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা, যে জামায়াতকে আসলে কি কর্মজীবী নারীরা ভরসা করবে? আমরা আমাদের মেয়েরা যারা স্কুল বিশ্ববিদ্যালয়ে আমরা পাঠাচ্ছি যে তারা বড় হবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, তাহলে কি তাদেরকেও আমরা কি ভবিষ্যতের জন্য শঙ্কায় দেখছি কিনা? অবশ্যই আমার মনে হয় এটা দুর্ভাগ্যজনক ঘটনা। বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন নারীদের সম্পর্কে, অথবা আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়ে তিনি যা বলেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মানে কি বলবো, এটা দুঃখজনক ঘটনা। এই কারণে বলছি যে মানুষ সামনের দিকে যাচ্ছে, নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি। আমরা কথা বলছি যেখানে 51% নারী হচ্ছে ভোটার, সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে না, নারীর কোনো ক্ষমতাই থাকবে না, এখানে নারী থাকবে ঘরে। অর্ধেক জনগোষ্ঠী কিন্তু হ্যাঁ, নারী। কিন্তু এটা নানা ব্যাখ্যা তারা দিয়েছেন, কিন্তু এটা গ্রহণযোগ্য হয়নি আর কি। যেখানে তারা স্পষ্ট করে বলছেন যে নারীরা কোনোদিনই জামাতের আমির হতে আর পারবে না। এখানে বারবার করে কিন্তু কোরআনকে রেফারেন্স হিসেবে দেখানো হচ্ছে, ইসলামকে রেফারেন্স হিসেবে দেখা হচ্ছে। যারা আমাদের এখানকার ধর্মপ্রিয় মানুষ, যারা ভালোবেসে ধর্ম পালন করেন, তাদের জন্য ব্যাপারটা মনে হয় খুব একটা পছন্দের না। না, অবশ্যই শরিয়া আইনের কথা তারা বলছেন। আগে যারা তারা স্পষ্ট করে বলতেন, এখন তারা বলছেন যে না, আমরা এই মুহূর্তে শরিয়া আইনে চিন্তা করছি না। তার কারণটা হচ্ছে তারা একটা পশ্চিমা দুনিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখছেন। তারা মনে করেন যে এটা বললে পরে হয়তো পশ্চিমা দুনিয়ায় প্রতিক্রিয়া হতে পারে। তবে এই যেটা নির্বাচনী প্রচারণার কথা বলছিলেন, প্রচারণায় একটা জিনিস লক্ষ্য করলাম, স্বাধীনতার ঘোষক নিয়েও একটা বক্তব্য তারা হাজির করেছেন, যেটা খুবই হাস্যকর। তারা বলছেন যে জিয়াউর রহমান নয়, এটা কর্নেল অলি করেছেন, আর কর্নেল অলি বলছেন যে না, আমি এটা করি নাই। তো তো এইরকম পরিস্থিতি, অর্থাৎ তারা, আমি জানি না এটাতে এই থেকে তারা কি ফায়দা নেবে। কর্নেল অলির ব্যাপারটা হয়তো বা বিএনপিকে আঘাত করার জন্য, যেহেতু জিয়াউর রহমান ইস্যুতে বিএনপির আঘাত করে তো লাভ হচ্ছে না, ওই ইতিহাস মুছে ফেলবেন নাকি? ইতিহাস তো বাদ দিতে পারবেন না। যেটা আপনি বলেছেন, সাইদির বক্তব্যটা দেখলাম, সাইদি বলছেন যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক। তো এগুলো তো আজকাল তো এগুলো বলে শেষ করা যাবে না। ভিতরেই স্ববিরোধিতা দেখা যাচ্ছে। অবশ্যই স্ববিরোধিতা। এবং তারা প্রচারণার মধ্যে তারা, আমার মনে হয় তারা মানে একটা মাত্রাতিরিক্ত চাপের মধ্যে আছেন। এই চাপ সহ্য করতে না পারে তারা অনেকটা আবুল তাবুলই বলছেন। আচ্ছা, এই যে ধর্মের ব্যবহারটা আমরা প্রতি ভোটেই দেখি, টুকটাক মোটামুটি, কেউ বেশি কেউ কম। জামাত যদিও বেশি করছে, কিন্তু অন্যরাও কিন্তু ধর্মের ব্যাপারগুলো টেনে আনছেন বা রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। এটাতে কে কতটুকু বেনিফিটেড হবে বলে মনে করছেন? এখন তো মানুষ অনেক সচেতন। ধর্মের ব্যবহার নিয়ে যেটা, আমি নির্বাচন কমিশনকে দায়ী করব, কারণ নির্বাচন কমিশনের আচরণ বিধিতে এর আগে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা ছিল, তেমন কোনো ব্যবস্থা নিতে কিন্তু দেখা এটা যায় না, না। এটা তারা সংশোধন করে ফেলছেন। এই সংশোধন করেছেন কার চাপে আমি জানি না, এবং এটা করতে যাইয়া এখন কিন্তু ধর্মকে টেনে এনেছেন। বাংলাদেশের মানুষ কিন্তু মানে ধর্মপ্রিয়, কিন্তু ধর্মান্ধ নয়। তো সেই কারণে এইটা খুব একটা কার্যকর কিছু হবে বলে আমার মনে হয় না। মানুষ যার যার ধর্ম পালন করবে, এখানে আমি চাপিয়ে দিতে পারবো না কিছুই। আর যারা ধর্ম নিয়ে এটা চিন্তা করেন, যারা অন্যান্য সংগঠন যেটা ধর্মে যারা বিশ্বাস করেন, ধর্মের রাজনীতি টেনে এনেছেন, তারা কিন্তু এই কৌশলটাকে তারা পছন্দ করেননি, এবং সাধারণ মানুষ তো অবশ্যই না। আচ্ছা, এই যে অস্ত্র সব উদ্ধার করা যায়নি, এখনো মাঠে অনেক অস্ত্র রয়ে গেছে, সেগুলোর তো একটা অপব্যবহার হতেই পারে, এই শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তারপর আবার সহিংসতার ঘটনা আছে, কিন্তু এর মধ্যে কিন্তু নিহতের ঘটনাও ঘটেছে। এই ব্যাপারগুলো সামলাতে আসলে এখন অন্তত এই পর্যায়ে শেষ মুহূর্তে এসে আর কি কি করা উচিত, যাতে করে ভোটটা আসলে শান্তিপূর্ণ করা যায়, যেটা সারা চেষ্টা দেশে চলছে। 16 জনের মতো নিহত হয়েছে। তো এই গতকাল তারা একটা নির্বাচন কেন্দ্রিক পরিসংখ্যান দিয়েছে। সংঘর্ষে বিভিন্ন পর্যায়ে আছে। আপনি যেটা বলছেন যে বেআইনি অস্ত্র উদ্ধার হয়নি, এটা সত্য। যেখানে থানা লুট হয়েছিল, থানা লুটের পরে যে অস্ত্রগুলো নিয়ে গেল, সেগুলো উদ্ধার হয়নি। এগুলো টুকটাক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা কেউ কেউ সহকারে মানে দেখাচ্ছেন যে অস্ত্রগুলো তাদের হাতে আছে কারো কারো। কিন্তু আমার মনে হয় এখানে এই জায়গায় সমন্বিত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আর সময়ও হাতে নেই। এই সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, এবং সরকার কী কারণে এটা অস্ত্র উদ্ধারের অভিযান চালালেন না, বা চালালেও এটা কেন অস্ত্র উদ্ধার হলো না, এটাও একটা বিরাট রহস্য রয়ে গেছে।
আরেকটু সাফল্য আশা করাই যায়, যে অবশ্যই, আরো অবশ্যই। উচিত ছিল। আচ্ছা, এখন তো বারবার আমরা দেখতে পাচ্ছি যে কি আমরা যারা একটু ইন্টারনেট বুঝি তারাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে যে কি কোনটি আসল কোনটি এআই এরকম নিরূপণ করতে। এখন ভোট কেন্দ্রিক তো এটা কিন্তু আছে, সেক্ষেত্রে আমাদের সাধারণ ভোটাররা বা যে কোনো জায়গায় উস্কানিমূলক কিংবা সহিংসতা তৈরির জন্য যদি কেউ অপচেষ্টা করে থাকে এআইয়ের ব্যবহারে, সেটি কিভাবে সামলানো যায়? অপচেষ্টা হবে, মানুষ বিভ্রান্ত হবে, এটা স্বাভাবিক। এআই মোকাবেলার জন্য বিশাল এক চ্যালেঞ্জ এখন। বাংলাদেশে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত নই। নির্বাচন কমিশনে একটা 2 জন না 3 জন বিষয় বলে তারা হয়তো চিন্তা ভাবনা করেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটাই তারা একটা সেল গঠন করা হয়েছে, কিন্তু খুবই দুর্বল, এটা দিয়ে সম্ভব না। রাজনৈতিক দলগুলোর কাছে বা যারা বাইরের থেকে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন, তারা কিন্তু এআই এর সাহায্যে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু দিনের শেষে হবে অনেক কিছুই হবে, এদিক সেদিক তো হইতেছে, মানুষ বিভ্রান্ত হবে, ফলাফলে বা খুব একটা প্রভাব পড়বে আমার তা মনে হয় না। কিন্তু আমার মনে হয় সরকার যদি সজাগ থাকেন, সচেষ্ট থাকেন, মানে যদি ওই সমস্ত সংগঠন যারা অর্গানাইজেশনগুলো, পুলিশের একটা সেল আছে, পুলিশের একটা সংস্থা আছে, কিন্তু এখন যদি এই সমস্ত জিনিস বা যারা মানে এই কাজগুলো করবে তা মোকাবেলা যদি মানে যথেষ্ট না হয়, তারা যদি ক্যাপেবল না হন, তাহলে কিন্তু পরিস্থিতি অন্য কোনো সংকটের দিকেও নিয়ে যেতে পারে। আচ্ছা, অন্তর্বর্তী সরকার একটা লম্বা সময় মোটামুটি পার করেছে এবং এই সময়টিতে আপনি একজন সাংবাদিক হিসেবে, খুব সিনিয়র সাংবাদিক হিসেবে এই সময়টিতে আপনি কতটুকু উপভোগ করতে পেরেছেন, নাকি আপনিও চাপে ছিলেন, কিছুটা চাপ না, বোধ করেছেন? চাপ বোধ করেছি, তবে আমি আমার এটা স্বীকার করা উচিত হবে, কারণ আমি যদি ভুল বলি যে এটা ঠিক হয় নাই, কারণ আমার হাতে কলম আছে, আমার স্বাধীনতা আছে, আমি মনে করি যে আমি স্বাধীন। এই সময়ে কিন্তু খুব একটা ঝামেলা হয়েছে বলা যায় নাই, তবে প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার পরে একটা আরও বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মাঝে, মানে বিশেষ করে সাংবাদিক মহলে একটা অস্বস্তি আছে। তো এইটা মোকাবেলা করা উচিত ছিল সরকারের তরফে, ওইখানে সরকারের গাফিলতি ছিল বলে মনে হয়। কিন্তু ওভারঅল এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে, তবে সেলফ সেন্সরশিপ আছে। আপনাকে অনেক সময় কাবু করে ফেলছে, আপনি ইচ্ছা করলে জানেন, দেখেন, শুনেন, আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারেন, কিন্তু আপনি বারবার ভয় হয় এটা দিলে কি হইতে পারে। এইটা এক ধরনের আমার মনে হয় অবাধ মানে স্বাধীনতার যুগে এইটা একেবারেই অন্তরায়, এবং এই পরিস্থিতি না থাকলে বাংলাদেশের আরো ভালো হতো। গণমাধ্যম ভালো করতে পারতো আরো। আচ্ছা, আর শেষ প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের নোবেল বিজয়ী, তাকে পেয়ে আমরা আসলে সত্যিকার অর্থে খুবই গর্ববোধ করেছি। এই সময়টিতে খুব চ্যালেঞ্জিং একটি সময় উনি দায়িত্ব নিয়েছেন, তারও হাত পা অনেক ক্ষেত্রে বাধা ছিল, কারণ এত বেশি মব হচ্ছিল, এত বেশি রাস্তায় সংঘর্ষ হচ্ছিল বা বিপ্লব হচ্ছিল, সব কিছু ট্যাকেল দিয়ে কিন্তু তাকে সময়টা পার করতে হয়েছে। সত্যি যদি নির্বাচনটা ভালোভাবে 12ই ফেব্রুয়ারিতে হয়, তার প্রতি কোনো পরামর্শ আছে কিনা, যে তিনি দায়িত্ব ছাড়ার আগে আরও কিছু কি কাজ করে যাওয়ার সুযোগ আছে কিনা তার, শেষ মুহূর্ত যদিও? না, এই নির্বাচনটা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু তার জীবনের তার যে অর্জন সবই কিন্তু মুছে যাবে, ব্যর্থতা হয়ে যাবে। আর যদি নির্বাচনটা ভালো হয়, তাহলে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই হলো অবস্থা। ভুলভ্রান্তি আছে অনেক, যদি আমি বলতে চাই তো অনেক কিছু বলতে পারবো, কিন্তু ভুলভ্রান্তি সত্ত্বেও আমি বলবো প্রফেসর ইউনূস সফল হবেন। আর যদি সফল না হন, বাংলাদেশের কপালে দুঃখ আছে। সেটা শুধু তো ওনার জন্য না, আমাদের সবার জন্যই দুঃখজনক হবে। অনেক ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী, আপনাকে আমাদের শোতে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। ফার্মফ্রেশ ভোটের রাজনীতির আজকের পর্ব এখানেই শেষ করছি। আমি বিদায় নিচ্ছি, সাজেদা সুইটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আবার দেখা হবে। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। ফার্ম ফ্রেশ ইউএসটি মিল্ক, যখন খুশি যেখানে খুশি।